হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল এক্সপিরিয়েন্স। আমি অসিত, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আমাদের যে সিরিজটা এখন আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে এসএসসি যেই 2020-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আমরা একটা নতুন সিরিজ নিয়ে আসবো, যেখানে আমরা কথা বলবো একটা কোশ্চেন্স ফাউন্টেন্স, যেখানে আমরা 1500 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন্সের ওপর কথা বলবো এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থাকবে, এখানে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস থাকবে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমরা টপিক ওয়াইজ যেভাবে আমরা কলকাতা মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশন বা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস ধরে ধরে আমরা করছিলাম, ঠিক সেই রকমভাবেই কিন্তু এসএসসি জেইর আমরা সিলেবাস ধরে ধরে এক একটা টপিকের মোস্ট এক্সপেক্টেড এমসিকিউস গুলো নিয়ে কথা বলবো। এবং এই যে আমাদের ভিডিওর কিছুদিন মধ্যে একটা গ্যাপ হয়ে গেছিল, অর্থাৎ মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশন শেষ করবার পর এসএসসি জেইর এই যে মাঝে একটা গ্যাপ হয়ে গেছিল, অ্যাকচুয়ালি আমার নিজের পার্সোনালি কিছু ফিজিক্যাল কন্ডিশন ঠিক ছিল না, যে কারণে একটু সমস্যা হয়ে গেছিল। তবে এখন আমি তুলনামূলক আগের থেকে অনেকটা ফিট, তো সেই জন্যই আমি আবার আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে চলে আসছি। তো আমি অসিত, চলুন আজকে শুরু করা যাক আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যেটাকে আমরা ইমেক বলে থাকি, তো তারই মোস্ট এক্সপেক্টেড কিছু কোশ্চেন সিরিজ। এবং এটা হচ্ছে আমাদের পার্ট 1 ভিডিও, এবং পার্ট 2 তে আমরা আরো অনেক প্রশ্ন দেখব। এবং আগেই আমি আপনাদেরকে বলে রাখি যে এসএসসি জেইর যে সিলেবাস, যেটা আমরা জানি যে এটা কিন্তু মেনলি যেটা হয়ে থাকে ডিপ্লোমা থেকে বিটেক যারা করে থাকে সবাই কিন্তু এলিজিবল হয়ে থাকে। এবং একটা ভীতি থাকে এসএসসি জেইর ওপর স্টুডেন্টসদের, যারা মেনলি ডিপ্লোমা স্টুডেন্টস বা যারা বিটেকে মোটামুটি একটা এভারেজ স্টুডেন্ট, তাদের মধ্যে কিন্তু একটা ভীতি থেকেই থাকে যে এসএসসি জেই এটা আমাদের জন্য নয়, বা এসএসসি জেই এগুলো খুব হার্ড হয়ে থাকে। তবে আমি আপনাদেরকে বলবো যে দেখুন, এসএসসি জেই কিন্তু আপনাদের যদি কনসেপ্ট একটু ক্লিয়ার থাকে, বা আপনারা যদি এই সময়ের মধ্যে আপনাদের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে পারেন, তাহলে কিন্তু এসএসসি জেই ইজ নাথিং। আমি আপনাদেরকে বলবো যে আমি পার্সোনালি যখন আমি আপনাদের মতো পরীক্ষা দিতাম, আমি বেশ কিছু কম্পিটিটিভ এক্সামস দিতাম। তো একটা সময় ছিল যে সময় আমার কাছে কিন্তু 2 থেকে 3টে ভালো ভালো এক্সাম আমি ক্র্যাক করেছিলাম। তার মধ্যে এসএসসিও কিন্তু একটা ছিল। তো যাই হোক, উম আমি কি জব করছি সেটা পরবর্তী ব্যাপার। সেটা কিন্তু সম্পূর্ণ প্যাশনের ওপর, যে কে কোন জবটার দিকে যেতে চায়। তো সেজন্য আমি আপনাদেরকে বলব, এসএসসি জেইই নিয়ে কিন্তু ভীতি থাকার বা এসএসসি জেইই নিয়ে ভয় পাওয়ার সেরকম কিছুই নেই। এখানে মেইনলি 2 টো পেপার হয়ে থাকে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 যেটা আমাদের প্রিলিমিনারি, বা যেটাকে আমরা এমসিকিউ আমাদের থাকে, এখানে আমরা 100 মার্কসের একটা মেকানিক্যাল টপিকস দেখে থাকি, এবং বাকি যেখানে আমরা জেনারেল নলেজ, যেটাকে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং থাকে 50-50। তো এখানে আমরা কথা বলবো এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং পরে আমরা কিন্তু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং নিয়েও পরবর্তীকালে কথা বলবো। তো এখন চলুন আমাদের কোশ্চেন্স ফাউন্টেন্স নিয়ে আমরা কথা বলে নিই। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম প্রশ্ন, যেটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এবং আমি যা দেখছিলাম যে লাস্ট 2018-র যে এক্সামটা হয়েছিল, বা 2017-তে যে এক্সামটা হয়েছিল, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব বারবার আসছিল। তাই এই ধরনের প্রশ্নগুলো আমি রাখবার চেষ্টা করব। যে এর অনেকগুলো স্টেটমেন্ট দিয়ে দেওয়া থাকে, এর মধ্যে কোনটা সঠিক এটা জিজ্ঞেস করা হয় না। জিজ্ঞেস করা হয় যে ঠিক এর মধ্যে কোনটা ভুল। কারণ আপনাদের থেকে কিন্তু এসএসসি জেইই কি করে, আপনাদের কিন্তু পুরোপুরি, আমি যেটা আগেও বললাম, কনসেপ্ট আপনাদের কতটা ক্লিয়ার রয়েছে সেটাই কিন্তু জানতে চায় বারবার করে। তো যাই হোক, উম আ এই যে কনসেপ্টের ওপর আমি পরবর্তীকালে আরো ভিডিওস নিয়ে আমি আরো কথা বলবো। এবং দেখুন, আমি যেটা করে থাকি মেইনলি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি আপনাদেরকে কারণ, প্রশ্নের উত্তরের কারণ এবং কি কারণে হয়ে থাকে এগুলো মেইনলি ডিসকাস করি। যেগুলোর মনে হয় এবং যেগুলো খুবই ইজি, সেগুলো নিয়ে খুব একটা বেশি ডিসকাস করি না। তবে আপনাদের যদি অসুবিধা হয়, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, আমি ক্লারিফিকেশন অবশ্যই দেবো কমেন্টে। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? তো এর মধ্যে কোন স্টেটমেন্টটা যেটা কারেক্ট নয়? দ্য ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ইকুয়াল টু দ্য কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। তো এখানে কিন্তু আমাদের ফ্রিকশন নিয়ে কথা হচ্ছে। এবং নেক্সট যেটা দেখতে পাচ্ছি, অপশন বি, দ্য অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তো এটাও কিন্তু সঠিক ছিল, এটাও সঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখছি, দ্য ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ ইকুয়াল টু কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। এটাও কিন্তু আমাদের সঠিক রয়েছে। নেক্সট যেটা দেখছি, দ্য সাইন অফ অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ ইকুয়াল টু দ্য কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। যাই হোক, দেখুন এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে, বা এই ধরনের এখানে কিন্তু আপনাকে পুরোপুরি
খুঁটিয়ে আপনার যদি সিলেবাসটা কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধেই আসবে না বলে আমার মনে হয়। চলুন দেখা যাক নেক্সট প্রশ্নের দিকে। ইফ three forces acting in different plane can be represented by a triangle, this will be in, তো এটা আমাদের কি তৈরি করবে? তো এটা কিন্তু আমাদের যেটা তৈরি করবে সেটা হচ্ছে একটা নন ইকুইলিব্রিয়াম তৈরি করবে। তো যখন তিনটে ফোর্স ডিফারেন্ট প্লেনে আমাদের কিন্তু অ্যাক্ট করছে, তো সেক্ষেত্রে আমরা নন ইকুইলিব্রিয়াম পাবো। নেক্সট যেটা, দ্য হরিজেন্টাল রেঞ্জ অফ এ প্রজেক্টাইল আর ইজ গিভেন বাই, তো যখন আমরা প্রজেক্টাইলের কথা বলছি, দেখুন যখন আমরা যেটা আমরা প্রাসে পড়েছিলাম, দেখুন আমরা কিন্তু ক্লাস 11-12 থেকে প্রাস পড়ে আসছি। তো এটা নিয়ে কিন্তু খুব বেশি আহ, কঠিন কিছু আমার মনে হয় না। আপনারা যদি একটু সূত্রগুলো নাড়াচাড়া করেন তাহলেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কিন্তু এই হরিজেন্টাল রেঞ্জ বা এই যে রেঞ্জগুলো বা অন্যান্য আরো যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এক্ষেত্রে কিন্তু হরিজেন্টাল রেঞ্জ জানতে চাওয়া হয়েছে একটা প্রজেক্টাইলের জন্য। তো সেক্ষেত্রে প্রজেক্টাইলের জন্য হরিজেন্টাল রেঞ্জ যেটা হয়ে থাকে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। দেখুন এখানে কিন্তু এগুলো কিছুই নয়। আপনারা যদি ভি কস থিটা, ভি সাইন থিটা এই সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এগুলো আপনারা নিজেরাও ডিরাইভ করতে পারবেন। তো যাই হোক, নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নম্বর 4। A block of mass 20 kg lying on a rough horizontal plane is connected by a light string। দেখুন এখানে কিন্তু দুটো বডি রয়েছে। একটা বডি এভাবে মেঝের সাথে রয়েছে এবং তার সাথে একটা স্ট্রিং বা সুতো দিয়ে আর একটা 5 কেজির ভর ঝোলানো রয়েছে এবং এখানে একটা পুলি দিয়ে কানেক্ট করা রয়েছে। তো এক্ষেত্রে আমাদের যে সুতো তার মধ্যে কিন্তু একটা আমরা টেনশন দেখতে পাচ্ছি। তো এখানে প্রশ্নটা যেটা রয়েছে যে হুইচ ক্যান বি মুভ ফ্রিলি ইন ভার্টিক্যাল ডাইরেকশন, এবং এটা ভার্টিক্যাল ডাইরেকশনে কিন্তু ফ্রিলি মুভ করতে পারে ওপর নিচে। তো অ্যাজ শোন ইন ফিগার, দ্য টেনশন ইন দ্য স্ট্রিং উইল ড্যাশ উইথ দ্য ইনক্রিজ ইন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তো এক্ষেত্রে আমরা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কোথায় পাবো? এইখানটাতে পাবো, এই জায়গাটাতে যেখানটাতে এই বস্তুটা এবং তলের মধ্যে একটা টাচ রয়েছে। তো এক্ষেত্রে যখন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বাড়বে তো সেক্ষেত্রে আমাদের এই টেনশনের মধ্যে কি হবে, অর্থাৎ টেনশনটা ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, এটাই কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি টেনশন কিন্তু এখানে ইনক্রিজ করবে। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমি তবে আপনাদেরকে বলবো যারা আমার কেএমসির চ্যালেঞ্জ সিরিজ বা কেএমসিকে ফলো করেছিলেন তাদের কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে খুব বেশি অসুবিধা হবে না বলে আমি আশা করছি। এবং যারা আপনারা আমার নতুন ভিউয়ার তারা পারলে একবার আমার কেএমসির সিরিজগুলো, যেখানে কিন্তু আমরা চ্যালেঞ্জ সিরিজ রেখেছিলাম, ওটাও একবার আপনারা প্রিপারেশনের জন্য চেক করতে পারেন এবং অন্যান্য ভিডিওগুলোস আপনারা দেখতে পারেন। তো নেক্সট কোশ্চেন নম্বর 5 এ চলে আসছি। কোপ্ল্যানার নন কনকারেন্ট ফোর্সেস আর দোজ ফোর্সেস হুইচ ড্যাশ অ্যাট ওয়ান পয়েন্ট। দেখুন এখানে কিন্তু কোপ্ল্যানার এবং নন কনকারেন্ট বলা হয়েছে। তো কোপ্ল্যানার অর্থাৎ কি একই প্লেনের মধ্যে থাকবে, এবং নন কনকারেন্ট অর্থাৎ কি, অর্থাৎ একটা পয়েন্টের মধ্যে আসবে বা একটা পয়েন্ট থেকে বেরিয়ে যাওয়ার মতো হবে না। তো সেক্ষেত্রে আমরা কনকারেন্ট বলতাম যদি একটা পয়েন্টের মধ্যে এসে মিলে যেত বা একটা পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে বলে এরকম মনে হতো, তো সেক্ষেত্রে আমরা তাকে কনকারেন্ট বলি, এবং এরকম যদি না হয় তখন আমরা তাকে বলছি নন কনকারেন্ট। তো কোপ্ল্যানার নন কনকারেন্ট ফোর্স যখন আমরা দেখছি তো সেই ফোর্সগুলোকে আমরা কি বলছি? হুইচ ড্যাশ অ্যাট ওয়ান পয়েন্ট বাট দেয়ার লাইন অফ অ্যাকশন লাই অন দ্য সেম প্লেন। তো এটাকে আমরা কি বলছি? দেখুন যখন নন কনকারেন্ট হয়ে যাচ্ছে তখন আমরা কি করছি? ডু নট মিট অ্যাট ওয়ান পয়েন্ট, অর্থাৎ নন কনকারেন্ট ফোর্সগুলো কিন্তু একটা পয়েন্টে এসে মিট করে না, ওটা করে কনকারেন্ট ফোর্সগুলো। নেক্সট আমরা যেটা দেখছি কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং ডু নট হ্যাভ আইডেন্টিক্যাল ডাইমেনশনস। তো আইডেন্টিক্যাল ডাইমেনশনস কোনগুলোর নয়? এগুলো একেবারে কিন্তু ছোট্টবেলার একেবারে ছোট ছোট কি বলবো, একেবারে 11-12 এর কোয়েশ্চেনস, এগুলো আবার ইঞ্জিনিয়ারিং এ আমরা পড়েছিলাম। তো এক্ষেত্রে আমরা দেখুন মোমেন্ট, ইম্পালস এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। টর্ক এনার্জির মধ্যেও কোনো সম্পর্ক নেই। টর্ক ওয়ার্ক এর মধ্যেও কিন্তু সম্পর্ক নেই। বাট মোমেন্ট অফ এ ফোর্স এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের ডাইমেনশনস যেটা সেটা কিন্তু সেম হবে। তো কোশ্চেন নাম্বার 6 এর জন্য অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা যা দেখছি কোশ্চেন নাম্বার 7, এ ফ্রেম স্ট্রাকচার ইজ পারফেক্ট ইফ দ্য নাম্বার অফ মেম্বার আর ড্যাশ। তো সেক্ষেত্রে 2j-3, তো 2j-3 সাথে হলে তখন আমরা কখন আমরা ফ্রেম স্ট্রাকচার বলবো? ইকুয়াল হলে, লেস দেন হলে, নাকি গ্রেটার দেন হলে?
এবং যেখানে যে হচ্ছে নাম্বার অফ জয়েন্ট। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, অ্যাজ পার রুল আমরা কি জানি যে 2j - 3 এর সাথে যদি সমান হয় তখন আমরা কিন্তু তাকে ফ্রেম স্ট্রাকচার বলবো বা পারফেক্ট ফ্রেম স্ট্রাকচার বলবো। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখছি অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 8, the ratio of limiting friction and normal reaction is known as। তো লিমিটিং ফ্রিকশন এবং নর্মাল রিঅ্যাকশনকে আমরা কি নামে জানি? আমরা যেটা জানি সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যেটা দেখছি, দ্য বডিজ হুইচ রিবাউন্ড আফটার ইমপ্যাক্ট, অর্থাৎ আহ, দুটো বডি ইমপ্যাক্ট হলো এবং তারপর তারা রিবাউন্ড করলো। তো সেক্ষেত্রে আমরা সেটাকে কি ধরনের বডি বলবো? দেখুন, আমি আপনাদেরকে বলি যে আমরা যখন দেখেছিলাম ইলাস্টিক মেটেরিয়াল, যে আমরা তার উপর যখন লোড দিচ্ছিলাম স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে, তখন কি হচ্ছে, এটা একটা বেন্ড হওয়ার প্রবণতা হচ্ছে বা বেন্ড হচ্ছে। তারপর যখন আমরা বডিটার উপর থেকে লোডটা সরিয়ে নিচ্ছি তখন আবার সে তার নিজের পজিশনে ফিরে যাচ্ছে। তো তখন আমরা তাকে বলছি ইলাস্টিক মেটেরিয়াল। তো আর যখন দুটো বডি নিজে কলিশন হচ্ছে বা ইমপ্যাক্ট হচ্ছে, তারপরে কিন্তু আবার নিজের অবস্থায় ফিরে যাচ্ছে, তখন কিন্তু আমরা তাকে বলছি ইলাস্টিক বডিজ। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইলাস্টিক অ্যান্সারটাই সঠিক হয়ে থাকে। আর প্লাস্টিক হলে কিন্তু তাদের মধ্যে ডিফর্মেশন হবে। তো এক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু কোশ্চেন নাম্বার 9 এর জন্য অপশন নাম্বার বি। নেক্সট, দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল ভি মুভিং উইথ সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনে রয়েছে এবং ভেলোসিটি রয়েছে ভি। তো সেক্ষেত্রে অ্যাট এনি ইনস্ট্যান্ট ইজ গিভেন বাই। তো সেক্ষেত্রে আমাদের যেটা জানতে চাওয়া হয়েছে, ভেলোসিটি অফ পার্টিকেলটা আমাদের কি হবে? তো যেখানে আমরা জানি আর অ্যামপ্লিটিউড অফ মোশন দেওয়া রয়েছে, ওয়াই ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল দেওয়া রয়েছে অফ মিন পজিশন, ফ্রম মিন পজিশন। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা যেটা হচ্ছে, দেখুন ওমেগা যখন আমাদের বলা রয়েছে, এখানে কিন্তু ওমেগার কথাটা বলা নেই। যাই হোক, ওমেগাটা আমাদেরকে ধরেই নিতে হবে। তো সেক্ষেত্রে ওমেগার অপশন নাম্বার বির দিকে যদি আমরা দেখি, ওমেগা রুট অফ আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। এবং আমি আরও একটা বলি, এর সাথে সাথে আরও একটা প্রশ্ন আমার মনে এসে গেল, একটা পেন্ডুলাম। তো পেন্ডুলামের ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন বারবার জিজ্ঞেস করা হয় যে পেন্ডুলামের মাস চেঞ্জ করে দেওয়া হলো, তো সেক্ষেত্রে পর্যায়কাল কিভাবে পরিবর্তন হবে, বা পেন্ডুলামের লেন্থ, এফেক্টিভ লেন্থ, এই যে লেন্থটা, এই লেন্থটা যদি চেঞ্জ করে দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে? কখনো বলা দেওয়া হয় ডবল করে দেওয়া হলো, কখনো বলা হয় অর্ধেক করে দেওয়া হলো। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে পর্যায়কালে মেনলি এখানে জিজ্ঞেস করা হয় টাইম। তো টাইম যেটা আমাদেরকে বলা হয় দোলনকাল, তো সেটা আমরা যেটা জানি 2 পাই রুট অফ এল বাই জি। তো 2 পাই রুট অফ এল বাই জি, অর্থাৎ বস্তুর মাসের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ মাস চেঞ্জ করলে এর কিন্তু টাইম পিরিয়ড বা পর্যায়কাল বা দোলনকালের সঙ্গে কোনো সম্পর্ক হবে না। কিন্তু লেন্থ এবার আপনারা এখান থেকে ক্যালকুলেশন করেই নিতে পারেন। 2 পাই রুট অফ এল বাই জি থাকে এবং 2 পাইটা একটা আমরা যদি কনস্ট্যান্ট ধরে নিই, অর্থাৎ এল এর উপরেই পুরোপুরিভাবেই কিন্তু এটা রিলেটিভ থাকে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এসএসসিতে বারবার আসে। আমি কোশ্চেনটা এখানে অ্যাড করতে ভুলে গেছিলাম, যে কারণে আমি ডিসকাস করে দিলাম। নেক্সট কোশ্চেন যেটা দেখছি, ভ্যারিগন্স থিওরাম অফ মোমেন্ট স্টেটস দ্যাট। দেখুন, এই প্রশ্নটা আমি বারবার আমার ভিডিওতে রাখছি, কেননা ভ্যারিগন্স থিওরাম কিন্তু খুবই বেশি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে। এবং আপনারা যদি কেউ কম্পিটিটিভ এক্সামস দিয়ে থাকেন লাস্ট 2-3 বছরের মধ্যে, দেখবেন এই ধরনের প্রশ্ন কিন্তু খুব এসেছে। তো যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের এক্সামগুলোতে আপনারা পেয়েছিলেন। তো যাই হোক, তো ভ্যারিগন্স থিওরামের ক্ষেত্রে আমাদের যেটা হয়ে থাকে, আপনারা মনে রাখবেন অপশন ডিতে যেটা দেওয়া রয়েছে, এটা একটা থিওরাম, যা অ্যালজেব্রিক sum of their moments about any point is equal to the moment of the resultant force about the same point। এটাই কিন্তু হয়ে থাকে। তো এক্ষেত্রে কি হয়ে থাকে, যে ভ্যারিগন্স থিওরাম কি বলে থাকে, if a number of coplanar forces acting on a particle are in equilibrium, then the algebraic sum of their moments about any point is equal to the moment of their resultant force about the same point। এটা একেবারে জলের মতো আপনাদের কণ্ঠস্থ হওয়া উচিত। নেক্সট, কোশ্চেন নাম্বার 12, the possible loading in various member of frame structure are। তো পসিবল লোডিং যেটা আমাদের ভেরিয়াস মেম্বারের ক্ষেত্রে ফ্রেম স্ট্রাকচারে কি হয়ে থাকে, হয় এটা কম্প্রেশন বা টেনশন হবে। তো হয় এটা কম্প্রেশন হবে বা টেনশন হবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার, সেটা কিন্তু কোশ্চেন নাম্বার 12 এর জন্য অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল মুভিং উইথ সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমাদের অ্যাক্সিলারেশন বলা রয়েছে। তো
ইজ ড্যাশ অ্যাট দ্য মিন পজিশন, অর্থাৎ এখানে মিন পজিশন বলা রয়েছে। তো মিন পজিশনে আমাদের অ্যাক্সিলারেশন কি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অপশন এ 0। নেক্সট, দ্য এফিসিয়েন্সি অফ এ স্ক্রু জ্যাক ইজ গিভেন বাই। তো স্ক্রু জ্যাকের ক্ষেত্রে এফিসিয়েন্সির কথা বলা রয়েছে, তো সেখানে কি আলফা যেটা হেলিক্স অ্যাঙ্গেল এবং ফাই যেটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আশা করছি এটা আলফা এবং ফাই কোনটা, এটা নিয়ে খুব একটা বেশি আপনাদের অসুবিধে নেই। তো যাই হোক, এক্ষেত্রে আমরা কি জানি, ট্যান আলফা বাই ট্যান আলফা প্লাস ফাই। তো সেটা আমরা যদি দেখি, একটু খুঁজে নিলে দেখতে পাবো অপশন নাম্বার বি তে আমরা রয়েছে ট্যান আলফা বাই tan alpha plus phi. Next, question number 15. The velocity ratio for the first system of pulleys is. তো velocity ratio আমাদের ফার্স্ট সিস্টেম অফ পুলিশ এর ক্ষেত্রে কি হয়ে থাকে, আমাদের হয়ে থাকে যেটা 2 to the power n। তো যেখানে n is number of pulleys, তো অপশন নাম্বার সি is the right answer. নেক্সট আমরা যেটা দেখছি, if a number of coplanar forces acting at a point be in equilibrium এ রয়েছে, the sum of clockwise movement must be dash the sum of anti-clockwise movement about any point। দেখুন এগুলো কিন্তু একেবারে থিওরি, আমি কিন্তু বলছি যেটা এসএসসি কিন্তু পুরোপুরি খুবই বেশি থিওরির উপর ডিপেন্ড করে। দেখুন এসএসসিতে আপনারা অনেকেই ভাবছেন যে ম্যাথস তো অনেক আসে, বা জেনারেলি পেপার 2 তে আমরা অনেক ম্যাথস দেখতে পাবো, বা পেপার 1 এ আমরা বেশ কিছু প্রবলেমস দেখতে পাবো ম্যাথমেটিক্যাল। দেখুন ওখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম কটা থাকে? ম্যাক্সিমাম 10 টা। তার বেশি কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমস থাকে না, এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমস থাকলেও সেগুলো কিন্তু খুব বেশি বড় প্রবলেমস থাকে না। ধরুন একটা এক্সাম্পল যদি দিই, যে কোনো একটা আ আ বডি যেটা আ প্রথ ফার্স্ট হাফ একটা ট্রাভেল পথের মধ্যে ফার্স্ট হাফ 30 কিলোমিটার পার ঘন্টায় পাস করলো, এবং সেকেন্ড হাফটা 40 কিলোমিটার পার ঘন্টায় পাস করলো। তো সেক্ষেত্রে এভারেজ স্পিড কি হয়ে থাকবে? তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। আপনারা ভাবছেন কোয়েশ্চেনটা হয়তো খুব সহজ, কিন্তু এর মধ্যেই একটু আধটু ট্রিক চেঞ্জ করে দেওয়া থাকে। তো এই ধরনের প্রশ্নই কিন্তু আসে, এবং এই ধরনের যে 16 নম্বর প্রশ্ন আমরা যেটা দেখছি, এই ধরনের কিন্তু আমরা থিওরি প্রচুর দেখতে পাবো। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখব অপশন এ ইকুয়াল হয়ে থাকে। তো নেক্সট কোশ্চেন যেটা, কোশ্চেন নাম্বার 17, the center of gravity of a thin hollow cone lies on the axis at a height of। সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ থিন হলো সেল। দেখুন দুটো জিনিস আপনাকে দেখতে হবে, সিজি বলে দেওয়া জিজ্ঞেস করা হয়েছে, এবং কার ক্ষেত্রে? থিন হলো কোণের ক্ষেত্রে। থিন হলো কোণের ক্ষেত্রে আমরা কি জানি? 1/3 অফ দ্য টোটাল হাইট। তো 1/3 অফ দ্য টোটাল হাইট আমরা যদি দেখি, তো কোশ্চেন নাম্বার বি দিকে যদি নজর রাখি, 1/3 অফ দ্য টোটাল হাইট অ্যাবভ বেস ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এ পেন্ডুলাম হুইচ এক্সিকিউটস 1 বিট পার সেকেন্ড ইজ নোন অ্যাজ। দেখুন পেন্ডুলাম থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, আমি কিন্তু সবগুলোই এখানে বেশিরভাগগুলো আলোচনা করবার চেষ্টা করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা এটাকে কি ধরনের পেন্ডুলাম বলবো? এটাকে আমরা বলবো সেকেন্ডস পেন্ডুলাম। তো বিট পার সেকেন্ড যখন হয়ে যাবে, তো অপশন ডি সেকেন্ডস পেন্ডুলাম। Next, a single force and a couple acting in the same plane upon a rigid body. A single force and a couple acting in the same plane. তো একটা সিঙ্গেল ফোর্স এবং একটা কাপল। তো কাপল কি? দ্বন্দ্ব যেটাকে আমরা বলে থাকি। তো যখন ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশন থেকে ফোর্স অ্যাক্ট করে, তখন আমরা তাকে কি বলছি? কাপল বলছি। তো একটা কাপল এবং একটা সিঙ্গেল ফোর্স যখন একটা রিজিড বডির ওপর সেম প্লেনে অ্যাক্ট করছে, তো সেক্ষেত্রে আমরা কি পাবো? তো এটা কিন্তু আপনারা আমাকে অ্যান্সারটা কমেন্টে জানাবেন। এটা কিন্তু আপনাদের জন্য আমার প্রশ্ন দেওয়া রইলো। আমি যেরকম জেনারেলি আপনাদের জন্য একটা আধটা প্রশ্ন রাখি, তো এটাও কিন্তু একটা সেরকমই প্রশ্ন। এর অ্যান্সারটা আমি আপনাদের থেকে কমেন্টে আশা করব। নেক্সট যেটা দেখছি, কোয়েশ্চেন নাম্বার 20, দ্য ফোর্সেস হুইচ মিট অ্যাট ওয়ান পয়েন্ট বাট দেয়ার লাইন অফ অ্যাকশন ড্যাশ অন দ্য সেম প্লেন আর নোন অ্যাজ নন কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সেস। দেখুন এটা আমি সেম কোয়েশ্চেন্স বোধহয় একটু অন্যরকমভাবে ঘুরিয়ে কপি করা হয়ে গেছে। তো যাই হোক, তো এক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে ডু নট লাই। তো আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, নন কনকারেন্ট যেটা হবে, নন কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সেস একটু অন্য। ওখানে ছিল কোপ্ল্যানার নন কনকারেন্ট, এবং এটা হচ্ছে নন কোপ্ল্যানার কনকারেন্ট। তো এক্ষেত্রে আমরা যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে সেম প্লেনে থাকবে না যখন, তখন কিন্তু নন কোপ্ল্যানার হবে। তো কোশ্চেন নাম্বার 20 এর জন্য অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা যেটা দেখছি, ডিউরিং ইলাস্টিক ইম্প্যাক্ট their relative velocity of the two bodies after impact is dash the relative velocity of the two bodies before impact।
তো আমি আপনাদেরকে বলেছিলাম যেটা যে ইলাস্টিক ইমপ্যাক্ট যখন হবে তখন কি হচ্ছে আমাদের রিবাউন্ড করছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য টু বডিজ আফটার ইমপ্যাক্ট, তা ইমপ্যাক্ট হওয়ার পরে তাদের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি সেটা কি হবে এটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে ইলাস্টিক ইমপ্যাক্টের ক্ষেত্রে কিন্তু আগের যেমন অবস্থায় ছিল ঠিক সেম অবস্থায় আবার ফেরত যাবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়ে যাচ্ছে আমাদের রিলেটিভ ভেলোসিটি। ওকে, তো কোশ্চেন নাম্বার 21 এর জন্য অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এ ফোর্স ইজ কমপ্লিটলি ডিফাইন হোয়েন উই স্পেসিফাই। তো আমরা একটা ফোর্সকে কিভাবে স্পেসিফাই করতে পারবো? তো ফোর্স আমরা জানি একটা ভেক্টর, তো সেক্ষেত্রে কিন্তু একটা ম্যাগনিটিউড থাকবে, একটা ডাইরেকশন থাকবে এবং অবশ্যই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা যদি ওখানে ডিসক্রাইব না করা থাকে তাহলে কিন্তু আমরা কমপ্লিটলি ফোর্সটাকে ডিফাইন করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখছি কোশ্চেন নাম্বার ডি অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য রাইট অ্যান্সার, এবং এই ধরনের প্রশ্নই কিন্তু এসএসসি আপনাদের থেকে এক্সপেক্ট করবে। তো এটা আপনারা একটু ভালো করে চিন্তা ভাবনা করে কিন্তু এসএসসির ক্ষেত্রে উত্তরটা দেবেন। নেক্সট 23, the rate of change of momentum is directly proportional to the impressed force and takes place in the same direction in which the force acts. The statement is known as. তো এটা তো একেবারেই মানে আমি জানি না, এই প্রশ্নটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, ভেবেছিলাম যে দেওয়া উচিত, কেননা এই ধরনের প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো কিন্তু আমরা একেবারে ছোটবেলা থেকে পড়ে আসছি, নিউটনস সেকেন্ড ল অফ মোশন। নেক্সট, দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ স্ক্রু জ্যাক ইজ। তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমরা স্ক্রু জ্যাকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো বা তার ফর্মুলা কি হবে? তো তার ফর্মুলা যেটা হবে 1 মাইনাস সাইন আলফা বাই 1 প্লাস সাইন আলফা। তো সেক্ষেত্রে অপশন এ ইজ দ্য রাইট আনসার, একদম সিম্পল কোশ্চেন। নেক্সট, দ্য সেন্টার অফ percussion of a solid cylinder of radius r, তো আরটা রেডিয়াস বলে দেওয়া রয়েছে, রেস্টিং অন এ হরিজেন্টাল প্লেন, একটা হরিজেন্টাল প্লেনের ওপর দাঁড় করানো রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সেন্টার অফ দ্য পারকিউশন অফ এ সলিড সিলিন্ডারটা কোথায় হবে? তো এটা কিন্তু আমাদের প্রশ্ন, এবং এই প্রশ্নটাও আপনারা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দেবেন। আজকে একটু বেশি প্রশ্ন আপনাদের জন্য রাখছি, কেননা এটা এসএসসি এবং এসএসসির জন্য কিন্তু আমাদের প্রিপারেশনটা অনেক তাগড়া হওয়া উচিত। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26, দ্য ভেলোসিটি রেশিও অফ এ ডিফারেন্সিয়াল পুলি ব্লক উইথ ডি, ক্যাপিটাল ডি অ্যান্ড স্মল ডি অ্যাজ দ্য ডায়ামিটার অফ লার্জার অ্যান্ড স্মলার পুলি। তো সেক্ষেত্রে আমাদের কি বলা রয়েছে যে একটা ডিফারেন্সিয়াল পুলি ব্লক, তার ক্ষেত্রে ক্যাপিটাল ডি এবং স্মল ডি দুটো ডায়ামিটার, ক্যাপিটাল ডিটা লার্জারের ডায়ামিটার এবং স্মলটা আমাদের স্মল পুলির জন্য স্মল ডি। তো এক্ষেত্রে আমাদের ভেলোসিটি রেশিও কি হবে? তো এক্ষেত্রে আমাদের ভেলোসিটি রেশিও যেটা হবে সেটা হবে 2d বাই ডি মাইনাস স্মল ডি, 2 capital D by capital D minus small d. Next, in a screw jack, the effort required to lower the load is dash, the effort required to raise the same load. তো স্ক্রু জ্যাকের ক্ষেত্রে এটা যেটা হবে যে আমরা কি করছি, আমি আপনাদেরকে প্রশ্নটা বুঝিয়ে বলে দিচ্ছি। ইন এ স্ক্রু জ্যাক, একটা স্ক্রু জ্যাকের ক্ষেত্রে দ্য এফোর্ট রিকোয়ার্ড টু লোয়ার দ্য লোড, তো লোডটাকে আমরা কম করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদেরকে এফোর্টটাকে কি করতে হবে? এবং কোশ্চেন নাম্বার 27 ইজ ফর ইউ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ইকুয়াল টু। তো অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের যেটা ট্যানজেন্ট সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোশ্চেন নাম্বার 28। নেক্সট, কোশ্চেন নাম্বার 29, ফর এ সেলফ লকিং মেশিন। তো একটা সেলফ লকিং মেশিন আমরা কখন দেখব? যে যখন আমাদের এফিসিয়েন্সিটা 50% এর নিচে থাকছে তখন আমরা সেই মেশিনটাকে সেলফ লকিং বলছি। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, লেস দেন 50%। নেক্সট, কোশ্চেন নাম্বার 30, ইফ দ্য নাম্বার অফ পুলি ইন এ সিস্টেম ইজ ইকুয়াল টু ইটস ভেলোসিটি রেশিও দেন ইট ইজ এ ড্যাশ সিস্টেম অফ পুলি। তো এক্ষেত্রে আমাদের যেটা নাম্বার অফ পুলি কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে ইকুয়াল হয়ে যাচ্ছে টু ইটস ভেলোসিটি রেশিও। তো ভেলোসিটি রেশিও যখন নাম্বার অফ পুলির সাথে সমান হয়ে যায় তখন আমরা তাকে কোন ধরনের পুলি সিস্টেম বলে থাকি? 4টে প্রশ্ন আজকে আপনাদের জন্য, এবং
এই ছিল মোটামুটি আজকের আমাদের টপিক, এবং প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন, এবং আমি কিন্তু আশায় থাকবো যে আপনারা আমাকে জানাচ্ছেন। কেননা ভুল হোক বা ঠিক হোক, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন, কেননা চেষ্টা যত করবেন ততই কিন্তু আপনারা সফলতার চূড়ায় পৌঁছাতে সক্ষম হবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং। গড ব্লেস ইউ অল।